পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আজ আমি নিয়ে এসেছি তোমাদের পরিবেশ বইটির উপরে একটি সাজেশন। সামনেই তোমাদের অ্যানুয়াল পরীক্ষা, আর সেই অ্যানুয়াল পরীক্ষার জন্য এই সাজেশন। দেখো, আর এক দুদিনের মধ্যে পূজা ভ্যাকেশন শুরু হয়ে যাবে। পুজোর সময় তোমরা আনন্দ মেতে উঠবে, সব ঠিক আছে, কিন্তু তার মধ্যেও তোমাদের পড়াশোনাটা কিন্তু একটু চালিয়ে যেতেই হবে, কারণ সামনে তোমাদের পরীক্ষা। আর ধরে নাও এটা হলো তোমাদের পূজা ভ্যাকেশনের একটা হোম টাস্ক। আশা করি আগের বারে যে সাজেশনটা দিয়েছিলাম সেকেন্ড টার্মিনাল এক্সামের জন্য, সেই রকমই এই অ্যানুয়াল পরীক্ষার এই সাজেশনটিও তোমাদের ভীষণ উপকার করবে। তো এসো শুরু করা যাক। এখানে বলে রাখা ভালো যে শুরু হচ্ছে পৃষ্ঠা 120, 120 পৃষ্ঠা থেকে এটা শুরু হচ্ছে। 120 পৃষ্ঠা থেকে প্রশ্নগুলো শুরু হচ্ছে। প্রথম প্রশ্ন, বনে কোন কোন জন্তু দেখতে পাওয়া যায়? তোমরা সবাই জানো জঙ্গলে কি কি জন্তু দেখতে পাওয়া যায়। খরগোশ, শেয়াল, বাঘ, সিংহ থেকে শুরু করে বনশুয়োর, অনেক কিছুই দেখতে পাওয়া যায়। বনে কোন কোন পাখি দেখতে পাওয়া যায়? অনেক রকমের পাখি, যেটা আমাদের এখানেও দেখা যায়, সেখানেও অর্থাৎ লোকালয়েও দেখতে পাওয়া যায়, আবার জঙ্গলেও সেসব পাখিগুলো দেখতে পাওয়া যায়। সেরকম তোমরা বিভিন্ন পাখির নাম বিভিন্নভাবে কালেক্ট করে নেবে, নিয়ে তোমরা লিখবে। কোন কোন গাছ দেখতে পাওয়া যায়? জঙ্গলে কি কি গাছ তোমরা বিভিন্নভাবে জানো। বিভিন্ন জঙ্গলে বিভিন্ন রকমের গাছ আছে, সেটা বিভিন্ন এরিয়া অনুযায়ী ডিপেন্ড করে। শাল, সেগুন, মেহগনি, পলাশ, কুল থেকে শুরু করে ক্যান গাছ, আরো বিভিন্ন রকমের স্বাভাবিক উদ্ভিদ জঙ্গলে দেখতে পাওয়া যায়। ঝর্ণা কোথায় কোথায় দেখতে পাওয়া যায়? পাহাড়ি অঞ্চলে ঝর্ণা দেখতে পাওয়া যায়, বিশেষ করে ভারতের উত্তরাঞ্চলে যে হিমালয় পর্বত আছে, সেই হিমালয় পর্বতের কোলে বিভিন্ন ঝর্ণা দেখতে পাওয়া যায়। দক্ষিণ ভারতে বিভিন্ন জায়গাতে ঝর্ণা দেখা যায়। আবার দক্ষিণবঙ্গেও আমরা দেখেছি অনেক জায়গাতে ঝর্ণা আছে। বনের জলাশয়ে কি কি দেখতে পাওয়া যায়? বনের জলাশয়ে কি কি থাকবে? জলে থাকবে কুমির, বিভিন্ন মাছ, কামট, কাঁকড়া, এরকম বিভিন্ন মাছ ও জীবজন্তু দেখতে পাওয়া যায়। বন থেকে আমরা কি কি পাই? বন থেকে আমরা কাঠ পাই, বনের পাতা আমাদের বিভিন্ন কাজে লাগে। যেমন ক্যান গাছের পাতা থেকে কি হচ্ছে? বিড়ি তৈরি হয়। শাল গাছের পাতা থেকে কি হচ্ছে? শালের পাতা তৈরি হয়, শাল পাতার ঠোঙা তৈরি হয়, বাটি তৈরি হয়। আবার গাছের কাণ্ড জ্বালানি হিসেবে ব্যবহার হয়, বিভিন্ন আসবাবপত্র তৈরি করা হয় এইরকম। আবার গাছের বিভিন্ন, যেমন শাল গাছের আটা থেকে ধুনো তৈরি হয়, গঁদ, রজন, বিভিন্ন জায়গাতে বিভিন্ন গাছের আটাগুলো ব্যবহার করা হয় বিভিন্নভাবে। শাখা প্রশাখা বিহীন 3টি গাছের নাম লেখো। তোমরা দেখেছো তাল গাছ কোনো শাখা প্রশাখা নেই, সুপুরি গাছে শাখা প্রশাখা নেই, খেজুর গাছে শাখা প্রশাখা নেই, এইগুলো শাখা প্রশাখা বিহীন একটা গাছ। দুটি নরম কাণ্ডের গাছের নাম বলো। নরম কাণ্ডের গাছ কি? কলা গাছ, কাণ্ডটা অত্যন্ত নরম। আরো বলবো গোলঞ্চ গাছ, নরম কাণ্ড। এরকম
বিভিন্ন গাছ আছে, পেঁপে গাছ কাণ্ড নরম, এগুলো হচ্ছে নরম কাণ্ডের গাছ। দুটি লতানো গাছের নাম দাও, আমরা বাড়িতে দেখতে পাই, লাউ, কুমড়ো, বরবটি, শিম, এগুলো লতানো গাছ। কোন গাছের পাতা ঝরে পড়ে এদের কি বলে? কতগুলি গাছ আছে যাদের পাতা শীতকালে ঝরে পড়ে, এদেরকে বলে হয় পর্ণমোচী উদ্ভিদ। পর্ণমোচী উদ্ভিদ। আমরা ছোটবেলায় দেখেছি, আমার বাড়ির সামনে একটা আমড়া গাছ ছিল, শীতকালে সমস্ত পাতা ঝরে পড়ে যেত। অশ্বত্থ গাছ পাতা ঝরে পড়ে যায়, বট গাছ পাতা ঝরে পড়ে যায়। এগুলো হচ্ছে পর্ণমোচী বৃক্ষ। কোন গাছের পাতা সারা বছর সবুজ থাকে? তাদের কি বলা হয়? অনেক গাছ আছে সারা বছরই গাছের পাতা সবুজ থাকে, আমরা দেখতে পাই খেজুর, তাল, এদের গাছে সারা বছরই সবুজ পাতা থাকে। আম, সারা বছরই গাছে সবুজ পাতা থাকে। কিছু পাতা ঝরে যায়, আবার কিছু পাতা আসে। তাহলে এইগুলোকে কি বলা হচ্ছে? চিরহরিৎ উদ্ভিদ। এগুলোকে বলা হয় চিরহরিৎ উদ্ভিদ। জলে জন্মায় এমন একটা গাছের নাম বলো। পদ্ম। পদ্ম গাছ কোথায় জন্মায়? জলে জন্মায়। কয়েকটি মশলা গাছের নাম বলো। গোলমরিচ, দারুচিনি, লবঙ্গ, এলাচ, এগুলো তো মশলা গাছ। দড়ি তৈরি হয় এমন দুটি গাছের নাম বলো। নারকেল। নারকেল গাছে কি হচ্ছে? দড়ি তৈরি হয়, নারকেল দড়ি। সবাই ঘাস, তার থেকে বাবুই দড়ি তৈরি হয়। আবার অনেকে জানে না, ধান গাছ, ধানের গাছের থেকে বিচুলি তৈরি হয়, এটাও এক রকমের দড়ি। খড়ের বাড়ি ছাউনি করার জন্য যে দড়িটা দেওয়া হয় সেটাই হলো বিচুলি দড়ি। মানুষ বন জঙ্গল কেটে ফেললো কেন? আগে তো প্রচুর জঙ্গল ছিল, মানুষ বসতি স্থাপন করার জন্য, শহর নগর গড়ে তোলার জন্য, রাস্তাঘাট তৈরি করার জন্য বন জঙ্গল কেটে ফেলল। নগর কিভাবে তৈরি হলো? মানুষ আগে জঙ্গলে থাকতো, তারপর আস্তে আস্তে জঙ্গল পরিষ্কার করে চাষবাস শুরু করলো। যেখানে চাষের সুবিধা ছিল, নদীর ধারে যেখানে একটু প্রোটেকশন ছিল, সেইখানে তারা বসতি স্থাপন করলো। ক্রমশ বসতি বাড়তে শুরু করলো, গাছপালা আরো কাটা হলো, জঙ্গল আরো পরিষ্কার করা হলো, আরো কৃষির জন্য জমি বের করে নেওয়া হলো। এইভাবে আস্তে আস্তে কৃষি থেকে এলো শিল্প, তারপরে এই রাস্তাঘাট, এইভাবে আস্তে আস্তে জঙ্গল কেটে ধীরে ধীরে নগর তৈরি হয়ে গেল। গাছ থেকে আমরা কোন গ্যাস পাই? গাছ থেকে আমরা অক্সিজেন গ্যাস পাই, যে অক্সিজেন গ্যাসটা আমরা নিচ্ছি, নিয়ে আমরা বেঁচে আছি। আমাদের শ্বাসকার্যের জন্য কোন গ্যাসের প্রয়োজন? আগেই বললাম, আমাদের শ্বাসকার্যের জন্য অক্সিজেন গ্যাসের প্রয়োজন। শহর বা নগরের বাতাসে কিভাবে ধোঁয়া বেড়ে গেল? শহর বা নগর যতই বড় হতে শুরু করলো, জনবসতি যতই বাড়তে শুরু করলো, যানবাহনের পরিমাণ বাড়লো, ফলে যানবাহন থেকে ধোঁয়া নির্গত হতে শুরু করলো। মানুষের নিত্য প্রয়োজনীয় কাজকর্মের ফলে সেখানে যেমন রান্না করার জন্য কয়লার উনান জ্বালিয়ে বা কাঠের উনান জ্বালিয়ে, এখনকার মতন তো আর তখনকার দিনে গ্যাস ছিল না। অর্থাৎ এখনো যেমন রাস্তাঘাটে বিভিন্ন রকমের যানবাহন যত বেশি চলছে, তত বেশি করে ধোঁয়া বেড়ে যাচ্ছে। তো এইগুলোই হচ্ছে শহরে ধোঁয়া বেড়ে যাওয়ার মেন কারণ। জঙ্গল কেটে ফেলায় পরিবেশে কি প্রভাব পড়ছে? জঙ্গল কেটে ফেলায় পরিবেশের যে প্রাকৃতিক ভারসাম্য, সেটা নষ্ট হয়ে যাচ্ছে। জঙ্গলে কারা থাকে? জঙ্গলে বিভিন্ন জন্তু জানোয়ার থাকে, তারা জঙ্গল থেকেই খাদ্য সংগ্রহ করে। জঙ্গল কেটে ফেলার ফলে তাদের
নিশ্চিন্ত নিরাপদ জায়গার ক্ষতি হচ্ছে। খাবারের সন্ধানে তারা লোকালয়ে চলে আসছে। আমরা প্রায় সময় দেখতে পাই যে দক্ষিণবঙ্গে বা পশ্চিমবঙ্গের উত্তরাংশের বিভিন্ন জায়গাগুলোতে হাতির পাল, হাতির দল লোকালয়ে ঢুকে পড়ছে, লোকালয়ে ঢুকে বিভিন্ন ক্ষতি করছে। আবার বন দপ্তরের কর্মীরা এসে সেগুলোকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। তো এই যে ধরনের ঘটনা আমরা প্রায় টিভিতে দেখতে পাই যে সুন্দরবনের পাশাপাশি গ্রামগুলোতে বাঘ ঢুকে পড়েছে। তার একটাই কারণ হলো জঙ্গল কেটে ফেলা হচ্ছে, জঙ্গল যত ছোট হয়ে যাচ্ছে, জঙ্গলের জন্তু জানোয়ারদের নিরাপত্তা নিশ্চিত বাসস্থান কমে যাচ্ছে, খাবার কমে যাচ্ছে, ফলে তারা খাদ্যের সন্ধানে লোকালে ঢুকে পড়ছে। এছাড়া আরেকটা তো আছেই, অক্সিজেনের সাপ্লাই কমে যাচ্ছে, অন্যদিকে পরিবেশে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে। এছাড়াও তো জঙ্গল থেকে আমরা যে সমস্ত জিনিসপত্র পাই, গাছ থেকে পাই, তাদের পরিমাণও কমে যাচ্ছে। এরকম বিভিন্ন সমস্যার সৃষ্টি হচ্ছে। আজকালকার দিনে মানুষ কোন কোন ফসলের চাষ করে? দেখো, শুরুতে মানুষ কি করতো? তাদের আহার্যের জন্য অর্থাৎ খাবারের জন্য ফসলগুলো চাষ করতো। এখন শুধুমাত্র খাবার নয়, খাবার ছাড়াও অন্যান্য তাদের ডিমান্ড আছে। যেমন পাট, পাটের চাষ কেন হচ্ছে? পাটের চাষ হচ্ছে বিভিন্ন বস্ত্র, দড়ি, পাটের থলে এই সমস্ত তৈরি করার জন্য। এটা কিন্তু খাবার নয়, প্রসাধনী ও নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য বিভিন্ন জিনিস তৈরি করার জন্য এটা চাষ করা হচ্ছে। তো এরকম তুলো চাষ কেন হচ্ছে? বস্ত্র তৈরি করার জন্য তুলো চাষ হচ্ছে। আগেকার দিনে এইগুলো হতো না। আগেকার দিনে প্রথমেই যেটা প্রাইমারি ডিমান্ড ছিল সেটা হচ্ছে খাদ্য। তাই খাদ্য পাওয়া যাবে সেই রকম চাষবাসই তারা করত। সমাজভিত্তিক বন কাকে বলে? একটা এলাকা, একটা লোকালিটির পাশে যখন কৃত্রিমভাবে জঙ্গল তৈরি করা হচ্ছে বা যে স্বাভাবিক জঙ্গল তৈরি হয়ে থাকে সেটাকে প্রোটেক্ট করা হচ্ছে, রক্ষণাবেক্ষণ করা হচ্ছে, সেটাকে আমরা সমাজভিত্তিক বন বলবো। বিশালক্ষীর বাগানে কতগুলো আম গাছ আছে? বিশালক্ষীর বাগানে প্রায় 2000টি আম গাছ আছে। গাছগুলি কে লাগিয়েছে? কেউ জানে না। কত পুরনো দিনের গাছ কেউ জানে না। গাছগুলি কত দিনের পুরনো? গাছগুলি 300-400 বছরের পুরনো ছিল। গাছগুলি থেকে কোন কোন আসবাবপত্র তৈরি হতো? গাছগুলি থেকে চেয়ার, টেবিল, খাট, চৌকি, আলমারি, দরজা, জানলা এইগুলো তৈরি হতো। বাগানের আম গাছগুলি কাটা হতো না কেন? বাগানের আম গাছগুলো পঞ্চায়েতের তত্ত্বাবধানে ছিল। পঞ্চায়েত থেকে বিভিন্ন ব্যাপারীরা গাছগুলোকে টাকার বিনিময়ে নিয়ে নিত। গাছের থেকে আম পাওয়া যেত এবং তারাই গাছগুলোকে পাহারা বসিয়ে রাখতো যাতে করে কেউ কেটে না নিতে পারে। দৌলত মাজারের বনে কোন কোন গাছ আছে? শাল, সেগুন, শিশু প্রভৃতি গাছ আছে। আর যেহেতু এখানে মাজার আছে, তাই মাজারের কমিটি থেকেই এই গাছ কাটা নিষেধ করে দেওয়া হয়েছিল। বিশালক্ষীর আমবাগানে যে পুকুর আছে তার নাম কি? বিশালক্ষীর পুকুর। বাঘ কোথায় থাকে? বাঘ বনে বা জঙ্গলে থাকে। কত রকমের বাঘ আছে? বাঘ অনেক রকমের আছে। ডোরাকাটা বাঘ, চিতাবাঘ, আবার আমাদের এখানে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার, আবার চিড়িয়াখানায় গেলে দেখতে পাবে সাদা বাঘ আছে। তো বাঘ বিভিন্ন রকমের হয়। এদেশে কত বাঘ ছিল? প্রায় 40,000 বাঘ ছিল এদেশে। বাঘ এত কমে গেল কেন? মানুষ কি করত? তখন বাঘ সংরক্ষণের জন্য কোনো বিশেষ নিয়ম ছিল না। বাঘ শিকার করা তখন একটা বেশ মানে পৌরুষ ভাব ছিল। তাই মানুষ কি করত? বাঘ শিকার করতে যেত। আর বাঘ শিকার করলে নিজেকে সমাজের মধ্যে খুব শক্তিশালী হিসাবে প্রচার করতে পারত এবং বাঘের সাথে, মরা বাঘের সাথে ছবি তুলে ফ্রেমে বাঁধিয়ে রাখত। এইসবের জন্য
মানুষ বাঘ শিকার করতে যেত। ফলে কি হলো, বাঘের সংখ্যা ক্রমশই কমতে শুরু করলো। আর আজকালকার দিনে মানুষ বাঘ শিকার করতে যাচ্ছে তার চামড়া ও দাঁতের জন্য। এগুলো বিদেশের বাজারে বহু মূল্যে বিক্রি হয়। খিদে না পেলে বাঘ কি শিকার করে? না, খিদে না পেলে বাঘ কখনো শিকার করে না। মানুষ কেন হুইয়া পাখি শিকার করে? হুইয়া পাখির পালক খুব সুন্দর, ওই পালককে বাড়িতে রাখার জন্য মানুষ হুইয়া পাখি শিকার করে। হুইয়া পাখি এখন কোথায় দেখা যায়? হুইয়া পাখি এখন চিড়িয়াখানায় দেখা যায়, প্রায় লুপ্ত প্রায় এই পাখিটি। 35 প্রশ্ন, মানুষ গন্ডার শিকার করে কেন? তার কারণ গন্ডারের খড়গ খুব দামি, তাই খড়গের জন্যই গন্ডার শিকার করে থাকে। মানুষ হাতি মারে কেন? হাতির দাঁত পাওয়ার জন্য। একটি লুপ্তপ্রায় পাখির নাম লেখো। হুইয়া পাখি, এটা লুপ্তপ্রায় পাখি। রানীগঞ্জ কিসের জন্য বিখ্যাত? কয়লা খনি। রানীগঞ্জের কয়লা খনি বিখ্যাত। রানীগঞ্জে পুকুর কাটতে গেলে কি বের হয়? অবশ্যই কয়লা। পুকুর কাটতে গেলেই কয়লা বের হয়। কয়লার খনির ভিতরটা কি রকম? কয়লার খনির ভেতর কি সরু গলি, আর কি চারদিকে কয়লা আছে, অন্ধকার, স্যাঁতস্যাঁতে, মাঝে মাঝে জল পড়ছে। তারপর ভেবে দেখো, কয়লা খনি মানে অনেক নিচেতে, যেখানে ওয়াটার লেভেল আছে তারও নিচে চলে যাচ্ছে কয়লা খনি। ফলে কি হলো, সেখানে থেকে বিভিন্ন জায়গা থেকে জলও ঝরছে। আসানসোল সমুদ্র পৃষ্ঠা থেকে কতটা উচ্চতায় অবস্থিত? প্রায় 100 মিটার উচ্চতায় অবস্থিত আসানসোল। আসানসোলে কত মিটার গভীর কয়লা খনি আছে? 600 মিটার গভীর কয়লা খনি আছে, মানে 600 মিটার ডিপ এ চলে যাও, সেখানেও তুমি কয়লা খনি দেখতে পাবে। আসানসোল রানীগঞ্জ কয়লা খনি অঞ্চল কতটা জায়গা জুড়ে অবস্থিত? প্রায় 1500 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে আসানসোল রানীগঞ্জের কয়লা খনি বিস্তৃত। কারণ বুঝতেই পারছো, ওই এরিয়াটাই, পুরো এরিয়াটা জুড়েই কিন্তু বিশাল কয়লা পাওয়া যায়। কয়লা হয় কিভাবে? বন জঙ্গল বহু বছর আগে বিভিন্ন কারণে, ভূমিকম্প বা অন্য কোনো কারণে মাটি চাপা পড়ে গিয়ে মাটির ভেতর তাপ ও চাপে ধীরে ধীরে কয়লাতে পরিণত হয়েছে। সব কয়লার ছাই কি সমান? না, কয়লার বিভিন্ন প্রকার ভেদ আছে। বিভিন্ন কয়লায় ছাই বিভিন্ন রকমের। কোনো কয়লার ছাই অনেক বেশি, কোনো কয়লার ছাই খুব কম। যে কয়লা যত উন্নত মানের তার ছাই তত কম। অর্থাৎ যে কয়লা যতদিন বেশি মাটির ভিতরে থাকবে সেখানে কার্বনের পরিমাণ বেশি হয়, ফলে ছায়ের পরিমাণ হয় কম। আগ্নেয়গিরি থেকে ড্যাশ বের হয়? আগ্নেয়গিরি থেকে লাভা বের হয়, প্রচন্ড উত্তপ্ত লাভা, যার থেকে বোঝা যায় মাটির ভিতরটা অবশ্যই গরম। কয়লার সুড়ঙ্গের মাঝে মাঝে বাতাস পাঠানো হয় কেন? কয়লা কারা তুলে আনে? শ্রমিক। ওই সরু গলি, ওই অন্ধকার সরু গলির মধ্যে তারা কাজ করে, তাদের তো অক্সিজেন দিতে হবে, নাহলে তো তারা বাঁচবে না। তাই মাঝে মাঝে সুড়ঙ্গের ভেতরে বাতাস পাঠানো হয়, আর বাতাসে থাকে অক্সিজেন। এমনকি মাঝে মাঝে অক্সিজেনও পাঠানো হয় ওই সুড়ঙ্গের মধ্যে। কয়লার ধোঁয়া ড্যাশ। কয়লার ধোঁয়া অত্যন্ত বিষাক্ত, কারণ কয়লাতে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড ও আরো অন্যান্য বিষাক্ত উপাদান থাকে, যা আমাদের শরীরের ক্ষতি করে। অ্যাসিড বৃষ্টি কি? কয়লার মধ্যে যে বললাম কার্বন
অক্সাইড, সালফারের অক্সাইড, নাইট্রোজেনের অক্সাইড থাকে। এই সালফারের অক্সাইড, কার্বনের অক্সাইড আর নাইট্রোজেনের অক্সাইড বৃষ্টির সময় বৃষ্টির সাথে মিশে গিয়ে সালফিউরিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করে, আর বৃষ্টির জলের মধ্যে দিয়ে ওগুলো ঝরে পড়ে ভূপৃষ্ঠে। এটাকেই বলা হয় অ্যাসিড বৃষ্টি। কয়লার ধোঁয়াতে কোন ধরনের বিষাক্ত গ্যাস থাকে? কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, এইগুলো অত্যন্ত বিষাক্ত গ্যাস। কয়লা খনি অঞ্চলে ধস নামে কেন? এতে কি ক্ষতি হয়? দেখো, কয়লা খনি অঞ্চলে কি হচ্ছে? কয়লাগুলোকে তুলে নেওয়া হচ্ছে, ফলে কি হলো, জায়গাটা একটা শূন্যস্থানের সৃষ্টি হচ্ছে। যখনই শূন্যস্থানের সৃষ্টি হচ্ছে তখন এর ওপরের চাপটা সে নিতে পারছে না, ফলে জায়গাটা বসে যাচ্ছে, আর এটাকেই তখন বলা হচ্ছে ধস। সুতরাং কয়লা তুলে নেওয়াটাই হলো ধসের মূল কারণ। এতে কি ক্ষতি হয়? এতে ঘর বাড়ি, রাস্তাঘাট, এই সবগুলোরই ক্ষতি হয়। উপরে যে গাছপালা জন্মে আছে সেগুলোও ক্ষতি হয়। এবার একটা প্রশ্ন হলো, এই ধস যাতে না হয় তার জন্য কি ব্যবস্থা করতে হবে? তার জন্য অবশ্যই কয়লা তোলার পরে ওই জায়গাটা বালি দিয়ে ভরাট করে দিতে হবে, তাহলে আর ধস নামবে না। তাহলে পরিবেশের অ্যানুয়াল পরীক্ষার প্রথম পর্বের প্রশ্নগুলো দিয়ে দিলাম, এইগুলো তোমরা রেডি করে নাও। আর এইগুলো রেডি হয়ে গেলে পরে আমি আবার নেক্সট দ্বিতীয় পর্বের প্রশ্ন দেব। এইভাবে তোমরা পরপর প্রশ্নগুলোকে রেডি করে নাও, তাহলেই দেখবে তোমাদের অ্যানুয়াল পরীক্ষা খুব ভালোই হবে, কোনো অসুবিধে হবে না, সব প্রশ্নই তোমরা পেয়ে যাবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করো, আর পরবর্তী পর্বগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।